ওয়েলকাম স্টুডেন্ট, এসবি স্যারের কেমিস্ট্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কেমিস্ট্রি কেমিক্যাল কাইনেটিক্সের দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। আমরা এর আগে আলোচনা করেছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক বা বিভিন্ন ধরনের বিক্রিয়া, মধ্যম গতি সম্পন্ন বিক্রিয়া, দ্রুত গতি সম্পন্ন বিক্রিয়া, ধীরগতি সম্পন্ন বিক্রিয়া এবং এছাড়া এই টাইপের অনেক কিছুই আগের দিনে ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে বিক্রিয়ার ক্রম কাকে বলে? কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের যে সকল ঘাত থাকে তাদের সমষ্টিকে উক্ত বিক্রিয়ার ক্রম বলে। অর্থাৎ কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের উপর যে সকল ঘাত থাকে তাদের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। যেমন এ এ প্লাস বি বি প্লাস সি সি, এই বিক্রিয়ক থেকে যদি তৈরি হয় ডি 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 প্লাস ই ই প্রোডাক্ট, তবে হার নির্দেশক সমীকরণটি হবে বিক্রিয়া হার সমান সমান কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা বি ইন্টু বি টু দি পাওয়ার বিটা কনসেন্ট্রেশন অফ সি ইন্টু সি টু দি পাওয়ার গামা, যেখানে আলফা বিটা গামা হলো ওই যে বিক্রিয়ক, ওই বিক্রিয়কের পরীক্ষালব্ধ ঘাত। অর্থাৎ এ এ প্লাস বি বি সি সি ডি ডি প্লাস ই, এই বিক্রিয়ার যদি কিনা এদের ঘাত হয় আলফা বিটা গামা, পরীক্ষালব্ধ হার যে ঘাত, সেই ঘাত যদি হয় আলফা বিটা গামা, তবে এই বিক্রিয়ার ক্রম হবে হচ্ছে, এই বিক্রিয়ার হার সমীকরণ হবে কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার আলফা ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বিটা ইন্টু কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার গামা। এবার এই বিক্রিয়াটির টোটাল ক্রম অর্থাৎ মোট ক্রম যদি ধরি এন, তবে এন হবে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটি হবে বিক্রিয়ার সামগ্রিক ক্রম। এবার যদি আমরা শুধুমাত্র এর সাপেক্ষে ভাবি, তাহলে এ বিক্রিয়কের সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হবে আলফা। যদি কিনা আমরা শুধুমাত্র বির সাপেক্ষে ভাবি, তাহলে বির সাপেক্ষে বিক্রিয়াটির ক্রম হবে হচ্ছে বিটা, এবং সির সাপেক্ষে যদি বিক্রিয়াটা ধরি তাহলে তার সাপেক্ষে এই বিক্রিয়াটির ক্রম হবে গামা। তাহলে স্টুডেন্ট তোমরা স্পষ্টতই বুঝতে পেরেছো যে ক্রম কাকে বলে। তাহলে ক্রমটা কি? ক্রমটা হলো কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব রাশির উপর যে সকল ঘাত থাকে তাদের সমষ্টি। এবার কোনো বিক্রিয়ায় যদি দেখা যায় এই যে ক্রম, এর মান যদি হয় n ইকুয়াল টু 1 হয়, তখন তাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া রিয়াকশন। যদি n ইকুয়াল টু 2 হয়, তখন তাকে বলা হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া রিয়াকশন। একইভাবে n ইকুয়াল টু 3 হলে তখন তাকে বলা হয় রিয়াকশন। যদি n ইকুয়াল টু 0 হয়, তখন তাকে বলা হয় জিরো অর্ডার রিয়াকশন। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে n এর মান 1 হলে প্রথম ক্রম বিক্রিয়া, n এর মান 2 হলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, n এর মান 3 হলে তৃতীয় ক্রম বিক্রিয়া। এখানে n হলো কি? n হলো হচ্ছে ওই যে বিক্রিয়ক যেগুলি কিনা পরীক্ষালব্ধ হার নির্ণায়ক ইকুয়েশন রয়েছে তাদের ঘাতের সমষ্টি হচ্ছে n। ওকে, এবার আমরা আলোচনা করব এই যে বিভিন্ন বিক্রিয়া দেখলাম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম এবং শূন্য ক্রম, এই বিক্রিয়া সম্পর্কে একটু প্রাথমিক ধারণা আলোচনা করব। প্রথমেই আসা যাক শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে শূন্য ক্রম বিক্রিয়া কাকে বলবো? আমরা দেখো এই যে উপরে যে সংজ্ঞাটা লিখেছি আগে, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের ঘাত থাকে তাদের সমষ্টিকে ওই বিক্রিয়ার ক্রম বলে। এবার শূন্যক্রম বিক্রিয়াটা আমরা কীভাবে তাহলে সংজ্ঞায়িত করব? তো শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বলবো কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের ঘাত যদি শূন্য হয়, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের উপর যদি নির্ভর না করে, তখন তাকে বলা হয় শূন্যক্রম বিক্রিয়া। তো শূন্যক্রম বিক্রিয়াটা উদাহরণ কি? যে গ্যাসীয় H2 প্লাস Cl2 বিক্ষিপ্ত সূর্যালোকে বিক্রিয়া করে তৈরি করে HCl, এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়া। একইভাবে আমাদের যদি বলা হয় প্রথম ক্রম বিক্রিয়া, তাহলে কীভাবে বলবো? দেখো এই সংজ্ঞাটা দিয়ে আমি প্রথম ক্রম বিক্রিয়ার সংজ্ঞাটা আবার বের করছি, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের ঘাত যখন 1 হবে, তখন তাকে বলা হবে প্রথম ক্রম বিক্রিয়া। তো এখানে একটা দেখো প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ দেওয়া হয়েছে, যে কি জলীয় মাধ্যমে সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটি শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের উপর বিক্রিয়ার ক্রম নির্ভর করে, এই বিক্রিয়ার গতিবেগ নির্ভর করে, তাই একে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। একইভাবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া আমরা কী করে বলবো? এই সংজ্ঞাটা আবার দেখো, কোনো বিক্রিয়ার যে বিক্রিয়ার পরীক্ষালব্ধ বিক্রিয়া হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের ঘাত 2, তাকে বলা হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এই দেখো এখানে একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ দিয়েছি, আমরা এই বিক্রিয়াটা অলরেডি 11-এ পড়েছি।
যে SN2 বিক্রিয়া বলেছিল, তোমরা হয়তো মনে আছে তোমাদের, যে মিথাইল ক্লোরাইডকে জলীয় KOH সহ আর্দ্র মিশ্রণ করলে মিথানল আর KCl উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ার হারটা দেখতেই পাচ্ছ তোমরা, মিথাইল ক্লোরাইড আর KOH এর গাঢ়ত্বের উপর নির্ভর করছে, অর্থাৎ এদের ঘাতের সমষ্টি হচ্ছে 2, 1 + 1 2, তাই এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। একইভাবে আমরা তৃতীয় ক্রম বিক্রিয়ার সংজ্ঞাও বলতে পারবো কি, যে সমস্ত বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার নির্দেশক সমীকরণে গাঢ়ত্ব সমূহের ঘাত 3, তাদের বলা হয় তৃতীয় ক্রম বিক্রিয়া। তাহলে তৃতীয় ক্রম বিক্রিয়াটা উদাহরণ কি দেখা গেল, যে SnCl2 + 2FeCl3 তে তৈরি হচ্ছে SnCl4 + 2FeCl2। এখানে ফেরিক ক্লোরাইড স্ট্যানাস ক্লোরাইডকে স্ট্যানিক ক্লোরাইডে জাহিত করছে। স্পষ্টতই তোমরা দেখতে পাচ্ছ বিক্রিয়ার হার হচ্ছে কত, বিক্রিয়ার হার এখানে কিন্তু রয়েছে 3। একইভাবে ভগ্নাংশক্রম বিক্রিয়া কি বলছে, যে সমস্ত বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার নির্দেশক সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের ভগ্নাংশের উপর নির্ভর করে, তাকে বলা হয় ভগ্নাংশক্রম বিক্রিয়া। কি, যেমন অ্যাসিটালডিহাইড থেকে তাপীয় বিয়োজনে মিথেন এবং কার্বন মনোক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়ার ক্রম তোমরা স্পষ্টত দেখতে পাচ্ছ, বিক্রিয়ার অর্ডার বা ক্রম হচ্ছে 3/2। তো এই গেল হচ্ছে বিভিন্ন প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম এবং শূন্য ক্রম ও ভগ্নাংশ ক্রম বিক্রিয়ার উদাহরণ এবং এদের সংজ্ঞা। খুব সহজেই আমরা এটা করতে পারবো। বুঝতে পেরেছো তোমরা সবাই নিশ্চয়ই। এবার তাহলে আমরা আসবো মৌলিক বিক্রিয়া সম্পর্কে, জটিল বিক্রিয়া সম্পর্কে বা এদের উদাহরণ সম্পর্কে। সাধারণত মৌলিক বিক্রিয়া কাকে বলে, যে সমস্ত বিক্রিয়া একটি ধাপে সম্পন্ন হয় তাকে বলা হয় মৌলিক বিক্রিয়া। আর যদি কোনো বিক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হয় তখন তাকে বলা হয় জটিল বিক্রিয়া। যেমন KOH + CH3Cl তৈরি হচ্ছে CH3OH + KCl, যে উদাহরণটা একটুকে আমরা দিয়েছিলাম দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। এছাড়া জটিল ক্রম বিক্রিয়া একটা উদাহরণ দেওয়া হলো, 2N2O5 এর বিয়োজনে তৈরি হচ্ছে NO2 + O2। বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আলোচনা করব বিক্রিয়ার আণবিকতা সম্পর্কে। তো আণবিকতা কাকে বলা হয় আণবিকতা কথাটি মূলত মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, জটিল বিক্রিয়ার ক্ষেত্রে এর কোনো কিন্তু অর্থ নেই। তাহলে আণবিকতা আমরা কাকে বলবো, বলা হচ্ছে কোনো একটি মৌলিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, কোনো একটি মৌলিক বিক্রিয়া যখন সম্পন্ন হয়, তখন ওই বিক্রিয়ায় যতগুলি বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়ন উপস্থিত থাকে তাকে বলা হয় ওই বিক্রিয়ার আণবিকতা বা ওই মৌলিক বিক্রিয়ার আণবিকতা। তাহলে এই প্রথম বিক্রিয়া আমরা যেটা দিয়েছি, দেখো আণবিক বিক্রিয়া বা আণবিকতা 1। এক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা অ্যামোনিয়াম নাইট্রেট, এদিকে কিন্তু 1 অণু রয়েছে, তাই এর আণবিকতা হচ্ছে 1। তো এই পাশে ডান দিকে কটি বিক্রিয়ত পদার্থ উৎপন্ন হয়েছে তার উপর কিন্তু আণবিকতা নির্ভর করবে না। তোমরা ভালো করে বোঝো যে বাম দিকে কোনো একটি বিক্রিয়ার বাম দিকে যতগুলি বিক্রিয়ক অণু, পরমাণু বা আয়ন থাকে তার সংখ্যাই হবে বিক্রিয়ার আণবিকতা। যেমন এই বিক্রিয়াটা দেখো, এখানে দুই অণু, 1 অণু হাইড্রোজেন রয়েছে আর 1 অণু আয়োডিন রয়েছে, অর্থাৎ এর আণবিকতা হচ্ছে 2। একইভাবে এই 3 নম্বর বিক্রিয়া দেখো, এখানে 2 অণু NO রয়েছে নাইট্রিক অক্সাইড এবং 1 অণু ক্লোরিন রয়েছে, সুতরাং এর আণবিকতা হচ্ছে 3। ফলে আণবিকতা বের করতে গেলে আমরা সবসময় বাম দিকে অর্থাৎ বিক্রিয়কের দিকে কতগুলি অণু, পরমাণু বা আয়ন আছে সেই সংখ্যাকে গণনা করে বলবো। ওকে, নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখতে পেলাম যে আণবিকতা বের করতে গেলে অবশ্যই কিন্তু কোনো একটি বিক্রিয়ার বাম দিকে অর্থাৎ বিক্রিয়কের দিকে অণু, পরমাণু বা আয়ন সংখ্যা অবশ্যই থাকতে হবে, অর্থাৎ বিক্রিয়ার আণবিকতা কখনোই কিন্তু শূন্য হতে পারে না। তো এবার আসবো আমরা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রায় পরীক্ষায় দেওয়া হয়, সেটি হলো বিক্রিয়ার ক্রম আর আণবিকতার পার্থক্য। তাহলে 1 নম্বর পার্থক্যে আমরা ক্রম বলতে পারবো, কাকে বলবো, যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণে ওই বিক্রিয়কের গাঢ়ত্ব রাশির উপর যে ঘাত থাকে তাদের সমষ্টি হচ্ছে ক্রম। আর আণবিকতা এইমাত্র তোমাদের বলে দিলাম যে কোনো বিক্রিয়ায় যতগুলি অণু, পরমাণু বা আয়ন উপস্থিত থাকে, অবশ্যই সেটা কিন্তু মৌলিক বিক্রিয়ায়। কোনো মৌলিক বিক্রিয়ার
যতগুলি অণু পরমাণু বা আয়ন উপস্থিত থাকে সেই বিক্রিয়কের কণা সংখ্যাকে বলা হয় আণবিকতা। আমরা অলরেডি আগে দেখেছি যে বিক্রিয়ার ক্রম প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম এবং এমনকি ভগ্নাংশ ক্রমও হতে পারে, কিন্তু আণবিকতা কিন্তু এক আণবিক, দুই আণবিক, তিন আণবিক হলেও সাধারণত ভগ্নাংশ আণবিক কিন্তু বিক্রিয়া হয় না এবং শূন্য আণবিক বিক্রিয়া তো হয়ই না। এছাড়া আমরা বলতে পারি যে বিক্রিয়ার ক্রম হচ্ছে একটি পরীক্ষালব্ধ রাশি। বিক্রিয়ার ক্রম হচ্ছে একটি পরীক্ষালব্ধ রাশি। অন্যদিকে আণবিকতা কিন্তু একটি পরীক্ষালব্ধ রাশি না, এটি তাত্ত্বিক রাশি। এটা একটা কোনো বিক্রিয়া দেখেই আমরা গণনা করে বের করতে পারি। 4 নম্বর পার্থক্য কি বলা যেতে পারে? 4 নম্বর পার্থক্যে বলা যেতে পারে বিক্রিয়ার গাঢ়ত্ব, উষ্ণতা, চাপ পরিবর্তন করে বিক্রিয়ার ক্রমকে পরিবর্তন করা যায়। কি বললাম? বিক্রিয়ার গাঢ়ত্ব, উষ্ণতা, চাপ। 4 নম্বর পার্থক্যে বলা হলো বিক্রিয়ার গাঢ়ত্ব, উষ্ণতা, চাপ ইত্যাদি পরিবর্তন করলে বিক্রিয়ার ক্রম পরিবর্তিত হয়, কিন্তু আণবিকতা এভাবে পরিবর্তন করা সম্ভব হয় না। তাহলে পার্থক্যটা আরেকবার আমি বলছি। 1 নম্বর পার্থক্যে আমরা লিখব কি? বিক্রিয়ার ক্রম, এদিকে লিখব 2 নম্বর, এদিকে লিখব 1 নম্বর, লিখব আণবিকতা। 2 নম্বর পার্থক্যে আমরা কি বলবো? যে বিক্রিয়ার ক্রম হচ্ছে একটি পরীক্ষালব্ধ রাশি, আণবিকতা একটি তাত্ত্বিক রাশি। 3 নম্বর পার্থক্যে আমরা কি বলতে পারবো? যে বিক্রিয়ার ক্রম কি হতে পারে? শূন্য, ধনাত্মক, ভগ্নাংশ, এমনকি ঋণাত্মকও আণবিক ক্রম হতে পারে, কিন্তু আণবিকতা কখনোই শূন্য, ভগ্নাংশ বা ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, 4 নম্বর কি বলা হলো? যে চাপ, তাপ, গাঢ়ত্ব ইত্যাদি পরিবর্তন দ্বারা বিক্রিয়ার ক্রম পরিবর্তন করা যায়, কিন্তু আণবিকতা চাপ, তাপ, গাঢ়ত্ব দিয়ে পরিবর্তন করা যায় না। তো পার্থক্যটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পার্থক্যটা মনে রাখবে। ওকে, এরপরে আসি নেক্সট টপিক। এবার আমরা আলোচনা করব হার ধ্রুবকের একক। মনে করি যে কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে এর ক্রম। যখন এন ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু কে, অর্থাৎ শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আর এর একক যা হবে কে এর এককও তাই হবে। এবার আর এর একক অর্থাৎ বিক্রিয়ার হারের একক আমরা অলরেডি বের করেছি। বিক্রিয়া হারে কি বলা হয়েছিল? হারে বলা হয়েছিল গাঢ়ত্ব বাই সময়। হার ইকুয়াল টু ছিল গাঢ়ত্ব বাই সময়, অর্থাৎ একক সময় যে পরিমাণ বিক্রিয়ক থেকে প্রোডাক্ট উৎপন্ন হয় তাকে বলা হয়েছিল হার। তাহলে গাঢ়ত্বের একক আমরা জানি, গাঢ়ত্বের একক কি ছিল? গাঢ়ত্বের একক ছিল মোল পার লিটার। তাহলে গাঢ়ত্বের একক কি হবে? একক হবে গাঢ়ত্বের একক মোল লিটার ইনভার্স, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাই উপর চলে গেলে হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একক কি পাওয়া গেল? শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একক পাওয়া গেল মোল লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। একইভাবে এন যখন হবে 1, এন এর মান যখন হবে 1, তখন আর ইকুয়াল টু কে ইন্টু এ। তাহলে কে এর একক কী হবে? কে এর একক হবে হচ্ছে আর এর একক বাই কনসেন্ট্রেশন অফ এর একক। এবার আর এর একক আমরা অলরেডি উপর লিখে রেখেছি কি? মোল লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আর এটা গাঢ়ত্ব, তাহলে গাঢ়ত্বের একক কী হয়? মোল পার লিটার। তাহলে তোমরা দেখো এই মোল কেটে যাচ্ছে, লিটার কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র থাকছে হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে একক হচ্ছে কি? সেকেন্ড ইনভার্স। একইভাবে আমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়া বের করতে পারবো, তৃতীয় ক্রম বিক্রিয়া বের করতে পারবো, কিন্তু আমি শুধুমাত্র এখানে এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বের করে দেখাবো কি? যে এন ক্রম বিক্রিয়ার কে এর একক, এন ক্রম বিক্রিয়ায় কে এর একক। তাহলে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু আর বাই এ টু দি পাওয়ার এন। আমরা এই উপর সমীকরণতে লিখতে পারি বিক্রিয়া হার সমীকরণ। এই যে সমীকরণটা তোমরা দেখেছো যে বিক্রিয়া হার আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার এন, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন। তাহলে এর থেকে আমরা যদি কে এর মান বের করি, এই কে এর মান বের করি, তাহলে কে ইকুয়াল টু কী হবে? আর বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এন, যেটা আমরা এখানে লিখেছি। তাহলে আর এর একক আমরা
একটু আগেই আর এর একক আমরা বের করেছি। আর একক কি ছিল? আর এর একক ছিল, তোমরা এখানে দেখো, এই যে আর এর একক। আর এর একক ছিল মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে আর এর একক হচ্ছে মোল, মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এবার আমরা কি লিখব? এবার আমরা লিখব কনসেন্ট্রেশন অফ এ। তাহলে কনসেন্ট্রেশন অফ এর একক হচ্ছে কি? কনসেন্ট্রেশন অফ এ মানে হচ্ছে মোল, লিটার ইনভার্স টু দি পাওয়ার এন। তাহলে এইটাকে আমরা সূচকের নিয়মে করলে কি পাবো? এটাকে আমরা সূচকের নিয়মে করলে পাবো যেটা, যে লিটার টু দি পাওয়ার এন -1, কারণ এখানে দেখো লিটার টু দি পাওয়ার -1 আছে, এর সঙ্গে গুণ হলে এন হবে, মানে লিটার টু দি পাওয়ার -n, উপরে গেলে লিটার টু দি পাওয়ার +n, আর একটা বিয়োগ গিয়েছে। আচ্ছা, আর মোল টু দি পাওয়ার এখানে হচ্ছে কি? মোল টু দি পাওয়ার এখানে হচ্ছে +n, উপরে গেলে হচ্ছে -n, আর তার থেকে একটা বিয়োগ হবে। তাহলে পাবো হচ্ছে মোল টু দি পাওয়ার 1 - n আর সেকেন্ড ইনভার্স। বোঝা গেল? আরেকবার আমি ভেঙে বলছি, দেখো ভালো করে তোমরা খেয়াল করো। এখানে লিটার টু দি পাওয়ার -1 ছিল, সেটাকে n দিয়ে গুণ করলে কি হবে? l টু দি পাওয়ার -n, উপরে চলে গেলে কি হবে? l টু দি পাওয়ার +n। তাহলে l টু দি পাওয়ার +n থেকে একটা 1 বাদ, ঠিক আছে? আচ্ছা, এখানে মোল টু দি পাওয়ার কি ছিল? +1। আচ্ছা, এখান থেকে কি এলো? মোল টু দি পাওয়ার -n, এই সরি, নিচে এলো মোল টু দি পাওয়ার মোল টু দি পাওয়ার n, মোল টু দি পাওয়ার n উপরে চলে গেলে কি হবে? মোল টু দি পাওয়ার -n, আর সেকেন্ড ইনভার্স তো রয়েছেই। তাহলে এই গেল হচ্ছে কে এর একক। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? এন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে এর একক। তাহলে আমরা যে কোনো ধরনের ক্রমের বিক্রিয়া যদি বলা হয়, এখন তোমাদের ধরো যদি বলি আমি তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা কে একক বের করো, বা ভগ্নাংশ ক্রম বিক্রিয়া, ভগ্নাংশ মানে একটা বলে দেওয়া হবে, ধরো 3/2, তাহলে তোমরা এই n এর মান 3/2 বসিয়ে খুব সহজেই এই বিক্রিয়ার ক্রম বের করতে পারবে। এবার আমরা প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ নির্ণয় করব। তো এই প্রথম ক্রম বিক্রিয়া বা যে কোনো বিক্রিয়ার হার সমীকরণ বের করতে গেলে দেখা যাবে যে বিক্রিয়ার হার সমীকরণ দু ধরনের হয়। একটাকে বলা হয় ডিফারেন্সিয়াল রূপ, একটাকে বলা হয় ইন্টিগ্রেটেড রূপ। ডিফারেন্সিয়াল রূপ বা অন্তর্কলিত রূপ, আর একটাকে বলা হচ্ছে সমকলিত রূপ বা ইন্টিগ্রেটেড রূপ। এই অন্তর্কলিত রূপকে যদি আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করি, তবে বিক্রিয়ার যে সমীকরণ পাবো তাকে বলা হয় সমাকলিত রূপ। ধরা যাক একটি বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়া এ, বিকারক থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট। এবার আমরা ধরলাম যে যখন t = 0 তখন কোনো বিক্রিয়া হয়নি, তখন ওর গাঢ়ত্ব ছিল A0। এবার t সময় পরে উহার গাঢ়ত্ব কমে গেল, কারণ সময়ের সাপেক্ষে তোমরা জানো বিক্রিয়কের গাঢ়ত্ব কমে যায়, তখন তার গাঢ়ত্ব হলো, মনে করি আমরা, A। তাহলে বিক্রিয়া হার সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি? যে কনসেন্ট্রেশন অফ dA বাই dt সমানুপাতি কনসেন্ট্রেশন অফ A। যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে তাই এখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়। এবার বা মাইনাস কনসেন্ট্রেশন অফ dA বাই dt = k ইন্টু কনসেন্ট্রেশন অফ A। তো এটি হলো বিক্রিয়ার অন্তর্কলিত রূপ। এটি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত রূপ। একে যদি আমরা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে বিক্রিয়ার সমকলিত রূপ পাবো। যে সমকলিত রূপ নিয়েই আমরা বেশিরভাগ প্রবলেম সলভ করব। তো এবার আসা যাক এর সমাকলন করতে। আমরা কি করব? এটাকে একটু সাজিয়ে লিখব, মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ A বাই কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু k ইন্টু ডিটি। এবার এটাকে আমরা সমাকলন করে নিই। আচ্ছা, সমাকলন করলে এখান থেকে পাবো কি? বা মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু KT প্লাস জেড, যেখানে জেড হচ্ছে সমাকলন ধ্রুবক। এবার যখন t = 0, মানে যখন সময় শুরুই হয়নি, তখন বিক্রিয়কের গাঢ়ত্ব কত ছিল? তখন বিক্রিয়কের গাঢ়ত্ব ছিল
এ ছিল হচ্ছে A0, অর্থাৎ গাঢ়ত্বটা 0 হবে। তাহলে আমরা এটা বসিয়ে দেখি কি পাওয়া যায়। তাহলে মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A0 ইকুয়াল টু কে ইন্টু 0 প্লাস জেড। সুতরাং জেড ইকুয়াল টু কি পাওয়া গেল, মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A0। এবার এটাকে আমরা এই যে 1 নং সমীকরণে যদি বসিয়ে দিই, 1 নং সমীকরণে জেড এর মান বসালে কি পাওয়া যাবে, মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A0। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কি পাবো, lnটাকে বাঁ দিকে নিয়ে আসলে ln A0 মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি। সুতরাং ln কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি। তাহলে এটি হলো প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। এটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। কিভাবে, যে যখন t ইকুয়াল টু 0 মানে শুরুতে, একদম শুরুতে এর গাঢ়ত্ব অর্থাৎ এ বিক্রিয়কের গাঢ়ত্ব যদি ছোট হাতের এ হয় এবং t সময় পরে যদি x পরিমাণ হ্রাস পায়, তবে তখন গাঢ়ত্ব এর গাঢ়ত্ব হবে, এর গাঢ়ত্ব কত হবে, কনসেন্ট্রেশন অফ এ হবে হচ্ছে এ মাইনাস এক্স। এবার এটাকে যদি আমরা ওই 1 নং সমীকরণে বসিয়ে দিই, কি শুরুতে গাঢ়ত্ব কত ছিল বিক্রিয়াটি, তখন এর গাঢ়ত্ব ছিল ছোট হাতের এ, এবং টি সময় পরে যদি এক্স পরিমাণ হ্রাস পায় অর্থাৎ প্রোডাক্ট হয়ে যায়, তাহলে গাঢ়ত্ব হ্রাস পাবে বিক্রিয়কের, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে, এ মাইনাস এক্স। তাহলে এটা এই সমীকরণে বসালে আমরা কী পাবো, ln a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। বা এবার যদি ln থেকে আমরা লগ আনতে চাই তাহলে কী করতে হয়, আমরা তোমরা সবাই জানো, ln থেকে লগ আনলে 2.303 গুণ করতে হয়, লগ a বাই a মাইনাস এক্স ইকুয়াল টু কেটি। সুতরাং কে ইকুয়াল টু কী লেখা যায়, কে ইকুয়াল টু লেখা যাচ্ছে 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স। এই সমীকরণটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে দেওয়া হয়। তাহলে এটাই গেল প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ বা ইন্টিগ্রেটেড ফর্ম। এবার আমরা আলোচনা করব অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল কি, যে সময় বিক্রিয়কের গাঢ়ত্ব শুরুর গাঢ়ত্বের অর্ধেক হয়। অর্থাৎ আমরা প্রথম ক্রম বিক্রিয়ার যদি সেই সমীকরণটা নিই, কী পেয়েছিলাম, যে ln কনসেন্ট্রেশন অফ A0 বাই কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি। তাহলে এখানে A0 ছিল শুরুর গাঢ়ত্ব আর এ হচ্ছে টি সময় পরে গাঢ়ত্ব। তাহলে টি সময় পরে গাঢ়ত্ব অর্ধেক হবে, অর্থাৎ যখন টি ইকুয়াল টু টি হাফ অর্থাৎ অর্ধজীবনকাল, মানে অর্ধজীবনকাল অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে, শুরুর অর্ধেক, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ এ হবে কত, হাফ অফ কনসেন্ট্রেশন অফ A0। এবার এটা বসিয়ে দাও এই সমীকরণে, বেশি দিলে কি পাবো আমরা, যে ln concentration of A0 by concentration of A0 by 2 equal to k t half। সুতরাং t half equal to পাওয়া গেল কি, k into ln 2। সুতরাং t half equal to 2.303 log 2 into k। সুতরাং t half equal to 0.693 by
কে। তাহলে এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এবং বিক্রিয়া হার ধ্রুবকের সম্পর্ক। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু প্রাথমিক গাড়িত্বের উপর নির্ভর করে না। এবার আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র এবং সেই লেখচিত্র অনুসারে তার ব্যাখ্যা। তো প্রথম ক্রম বিক্রিয়া থেকে আমরা গাঢ়ত্ব ভার্সেস সময় যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে দেখতে পারি যে এদের যে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের গাঢ়ত্ব ভার্সেস লেখচিত্র দু ধরনের হচ্ছে। আমরা প্রথম ক্রম বিক্রিয়া থেকে যেটা পেয়েছিলাম গাণিতিক সমীকরণ ln কনসেন্ট্রেশন অফ A0/A ইকুয়াল টু কেটি, বা এর থেকে আমরা যেটা করতে পারি মডিফাই করে, তোমরা একটু জিনিস খেয়াল করবে, এখানে ছিল ln A0 কনসেন্ট্রেশন অফ A0/A, আর এখানে হয়ে গেল ln কনসেন্ট্রেশন অফ A/A0, অর্থাৎ এটাকে উল্টে দিলাম তাই একটা মাইনাস এলো। আচ্ছা, এর থেকে যেটা পাওয়া যায় কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি, অর্থাৎ টি সময়ে পরে এর গাঢ়ত্ব এই যে সূচক এক্সপোনেনশিয়াল টার্ম, এই এক্সপোনেনশিয়াল টার্ম অনুসারে হ্রাস হবে। অর্থাৎ এবার যদি আমরা বিক্রিয়কের গাঢ়ত্ব ভার্সেস সময় প্লট করি, বিক্রিয়কের গাঢ়ত্ব অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব আমরা দেখতে পাচ্ছি এই যে সূচক অনুযায়ী যে সময়ের সঙ্গে সঙ্গে এর গাঢ়ত্ব কিন্তু ক্রমশ হ্রাস পাবে, তাই এটা এভাবে দেখানো হয়েছে। অন্যদিকে যদি আমরা বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে গাঢ়ত্ব প্রকাশ করি, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে গাঢ়ত্ব ভার্সেস সময় প্লট করি, তা দেখতে পারবো যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ প্রোডাক্টের গাঢ়ত্ব ক্রমশ বাড়ছে। এবার আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার সমাপ্তি সম্পর্কে, অর্থাৎ এই বিক্রিয়া কি আদৌ শেষ হবে বা হবে না সেই সম্পর্কে আলোচনা করব। তো আমরা অলরেডি দেখেছি যে একটা ইকুয়েশন পেয়েছিলাম কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 টু দি পাওয়ার ই টু দি পাওয়ার মাইনাস কেটি, অর্থাৎ concentration of A equal to concentration of A0 e to the power minus KT। এখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে যখন concentration of A0 equal to 0, অর্থাৎ concentration of A0 যদি শূন্য হয়, অর্থাৎ টি সময় পরে যদি আর কোনো অবশিষ্ট না থাকে তখন বিক্রিয়াটি সম্পূর্ণ হবে, অর্থাৎ 0 ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ A0 ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি। এবার যেহেতু প্রাথমিক গাঢ়ত্ব কনসেন্ট্রেশন অফ A0 ক্যানট বি 0, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ A0 ক্যানট বি 0, সুতরাং ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি উইল বি 0। আবার কে নট ইকুয়াল টু 0, সুতরাং ই টু দ্য পাওয়ার মাইনাস কেটি 0 হবে তখনই যদি টি সমান যদি ইনফিনিটিভ হয়। অর্থাৎ তোমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ যে প্রথম ক্রম বিক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে ওদের গাঢ়ত্ব হবে 0, অবশিষ্ট কোনো গাঢ়ত্ব থাকবে না। তাহলে এই সমীকরণে আমরা বসিয়ে পাই যে যেহেতু A কনসেন্ট্রেশন অফ A0 ক্যানট বি 0, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব কিন্তু কখনোই 0 হতে পারে না। তার মানে এই বিক্রিয়াটি তখনই সম্পন্ন হবে যদি ই টু দি পাওয়ার মাইনাস কেটি 0 হয়। আবার যেহেতু হার ধ্রুবকের মান 0 হতে পারে না, সুতরাং এটা তখনই যে 0 হবে যদি টি ইকুয়াল টু ইনফিনিটিভ হয়, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া ইনফিনিট সময়ে শেষ হবে, অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া বাস্তবে কোনোদিনই শেষ হবে না, এটা চলতেই থাকবে। ওকে, এবার আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক গণনা। প্রথম ক্রম বিক্রিয়া হার ধ্রুবক সমাকলিত সমীকরণ থেকে বের করতে পারি। আমরা জানি যে ln কনসেন্ট্রেশন অফ A0/A ইকুয়াল টু কেটি, বা কে ইকুয়াল টু 1/T ln কনসেন্ট্রেশন A0/কনসেন্ট্রেশন অফ A, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে যদি কোনো একটি বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্ব এবং ওই সময় গাঢ়ত্ব পাই তাহলে সেই মান থেকে এই যে সমীকরণ 1 নং সমীকরণ, এই সমীকরণের সাহায্যে আমরা খুব সহজেই বিক্রিয়ার হার ধ্রুবকের মান গণনা করতে পারি। দ্বিতীয় পদ্ধতি লেখচিত্র থেকে, তাহলে আমরা এই সমীকরণ থেকে আমরা যেটা পাই ln কনসেন্ট্রেশন অফ A0/কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি, বা ln A0 মাইনাস ln কনসেন্ট্রেশন অফ A ইকুয়াল টু কেটি, বা এটাকে যদি আমরা লগ করি তাহলে লগ করে 2.303 এই পাশে গুণ হবে আর ওই পাশে গিয়ে কের সঙ্গে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লগ করে নিই, লগ ln A0 মাইনাস লগ ln A ইকুয়াল টু কেটি বাই 2.303,
বুঝতে পেরেছো? এই 2.303টা ln এর থেকে লগ আনতে গেলে এই পাশে গুণ হয়। ওকে, এবার এটাকে আমরা একটা সরলরেখার আকারে রূপ দেবো, বা এর থেকে আমরা লিখতে পারি ln কনসেন্ট্রেশন অফ A equal to minus KT by 2.303 প্লাস log কনসেন্ট্রেশন অফ A0। এবার আমরা স্পষ্টত এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এই সমীকরণটা যদি আমরা প্লট করি তাহলে কেমন দাঁড়াবে। এদিকে আমরা লিখলাম সময় t, আর এদিকে আমরা কি করছি log কনসেন্ট্রেশন অফ A। তাহলে আমরা দেখতে পাচ্ছ y equal to mx প্লাস c, y equal to mx প্লাস c এর মতো অনুরূপী পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে প্রবণতা হচ্ছে মাইনাস। সুতরাং লেখচিত্রের প্রকৃতিটা হবে নিম্নগামী, অর্থাৎ এ ধরনের একটি সরলরেখা হবে। বোঝা গেল? তাহলে এই সরলরেখার নতি কত হবে? এই সরলরেখার নতি হবে হচ্ছে, তাহলে এই সরলরেখার নতি তোমরা দেখতেই পাচ্ছ, সরলরেখার এই যে নতি y বাই এক্স করলে যেটা পাওয়া যায় সেটা হবে মাইনাস k বাই 2.303। আমরা স্পষ্টত এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে এই নতিটা হচ্ছে এই মানটা, তোমরা একটু ভালো করে খেয়াল করো এই মানটা। হ্যাঁ, তাহলে এই নতির থেকে আমরা যেটা পেতে পারি যে সরলরেখার নতি ইকুয়াল টু মাইনাস k বাই 2.303 বা k ইকুয়াল টু মাইনাস 2.303 ইন্টু নতি, অর্থাৎ এই সরলরেখার যে প্রাপ্ত নতি সেই নতির সঙ্গে মাইনাস 2.303 গুণ করলে আমরা খুব সহজেই এই লেখচিত্র থেকে বা এই যে সমীকরণের সাহায্যে লেখচিত্র থেকে আমরা এর এ অর্থাৎ বিক্রিয়া হার ধ্রুবক গণনা করতে পারবো। আচ্ছা, আরেকটি পদ্ধতিতে আমরা খুব সহজেও এর নতি থেকে আমরা এই কে এর মান বের করতে পারি, কি যে লগ কনসেন্ট্রেশন অফ A0 বাই A ইকুয়াল টু KT। এর থেকে আমরা এটা যদি প্লট করি y ইকুয়াল টু mx প্লাস c, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ এই সরলরেখার যে নতি, এই নতি থেকে আমরা খুব সহজেই k বাই 2.303 মান পেয়ে যাই, অর্থাৎ k ইকুয়াল টু নতি গুণ 2.303। এভাবে আমরা সাম্যধ্রুবক বিক্রিয়া হার ধ্রুবক কে এর মান বের করতে পারি। তো আজ এই পর্যন্ত থাক, এরপরের দিন আমরা আবার এরপরের থেকে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।